নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব ইলেকশন নিয়ে, ভোট পর্ব, ভোট যুদ্ধ, পশ্চিমবঙ্গের রাজনীতি, ভীষণ ইন্টারেস্টিং টপিক। এবং আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন যে তিনিও ভীষণ ইন্টারেস্টিং। আমরা আলোচনা করব কামারহাটি বিধানসভা নিয়ে এবং সেখানে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কার জেতার সম্ভাবনা বেশি, সেখানে কতটা গন্ডগোল হতে পারে, কোন মানুষরা বা কী ধরনের মানুষরা কাকে বেশি প্রেফার করতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনাটি অরাজনৈতিক, এইটাকে রাজনীতির রং কেউ চড়াবেন না। ব্যক্তিগতভাবে আমি যে দলকেই সমর্থন করি না কেন, এই আলোচনার মধ্যে কিন্তু যতটা সম্ভব আমি চেয়েছি পক্ষপাতিত্ব মুক্ত করতে, যতটা সম্ভব বিশুদ্ধ জ্যোতিষের হোরারি নির্ভর আলোচনা, অর্থাৎ প্রশ্ন জ্যোতিষ নির্ভর আলোচনা এবং তার মাধ্যমে উত্তর খুঁজে বার করবার একটা চেষ্টা, সেটা আমরা করেছি। আমরা প্রথমেই জেনে নেব বিভিন্ন কেন্দ্রে কারা প্রার্থী হয়ে রয়েছেন। কামারহাটি বিধানসভা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দখলে। সেখানে রয়েছেন মদন মিত্র, অরূপ চৌধুরী বিজেপির প্রার্থী। অরূপ চৌধুরীর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো ধারণা নেই। মানস মুখার্জি, তিনি কামারহাটির সিপিআইএম প্রার্থী, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। তো এদের তিনজনকে আমরা 1, 2, 3 এরকমভাবে নাম্বারিং করব। এই ক্ষেত্রে মদন মিত্র, তাকে আমরা 1 নম্বরে রাখছি। অরূপ চৌধুরী, তাকে আমরা 2 নম্বরে রাখবো এবং মানস মুখার্জি, তাকে আমরা 3 নম্বরে রাখছি। এই 1, 2 বা 3 নম্বর প্রার্থীর মধ্যে কার জিতবার সম্ভাবনা বেশি, সেটাকেই আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব আজকের আলোচনা। আজকে আমরা যে প্রশ্ন জ্যোতিষের আলোচনা করছি, যারা বিষয়টি জানেন তারা বুঝতে পারবেন। 30শে মার্চ 2026 সকাল 8টা 45 মিনিট 9 সেকেন্ড, প্লেস অফ ডিসকাশন সেটি হলো কলকাতা। এবং আমরা বানিয়ে ফেলবো কুণ্ডলী। স্বাভাবিকভাবেই বৃষ লগ্নই আসবে এবং 10th হাউসে মঙ্গল রাহুকে আমরা দেখতে পাবো। লগ্নের সঙ্গে ইউরেনাসের সম্পর্ক, অর্থাৎ প্রশ্নে অশান্তি রয়েছে। সুতরাং এই এলাকায় ঝামেলা, অশান্তি ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। প্রত্যেকটি ভোটের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি খণ্ড ঝামেলা এটা কিন্তু আসতে পারে, কারণ যে টাইমটাকে আমরা ডিসকাশনের টাইম হিসেবে নিয়েছি, আমরা কিন্তু বারবারই ইউরেনাসকে আমাদের লগ্নে পাচ্ছি এবং ইনফ্যাক্ট কৃতিকা নক্ষত্রে পাচ্ছি। কৃতিকা নক্ষত্রের 3য় চরণ, এখানে কিন্তু অস্ত্রের ব্যবহার এটাও দেখতে পাওয়া যায়। যাই হোক না কেন, যেহেতু প্রত্যেক দিনই একই রকম কুণ্ডলী আমরা দেখতে পাই, তাই আমরা আরেকটু ডিপ চার্টে চলে যাব। আমরা চলে আসব বর্গ চার্টে এবং সেখানে আমরা চলে আসব দ্রেক্কান কুণ্ডলিতে। তো বর্গ চার্টের দ্রেক্কান কুণ্ডলিতে এই সময় কন্যা লগ্ন দেখতে পাওয়া যাচ্ছে এবং কন্যা লগ্ন প্রথম লগ্ন, অর্থাৎ মদন মিত্রকে আমরা আইডেন্টিফাই করব কন্যা লগ্ন দিয়ে। অরূপ চৌধুরীকে আইডেন্টিফাই করব বৃশ্চিক লগ্নের মাধ্যমে এবং মানস মুখার্জি, সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি, তাকে আমরা মকর লগ্নের সাপেক্ষে দেখি। তো এই ক্ষেত্রে যদি আমরা দ্রেক্কান কুণ্ডলিতে দেখি, মকর লগ্নের স্ট্রেংথ কিন্তু এখানে তুলনামূলকভাবে বেশি, যদিও বর্তমান পরিস্থিতি সাপেক্ষে তাদের জেতার সম্ভাবনা যথেষ্টই কম। এই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিকেও আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। যাই হোক, দ্রেক্কান কুণ্ডলী থেকে আমরা আলটিমেটলি বিচার তো করবো না, আমরা চলে আসবো পরবর্তী কুণ্ডলী, অর্থাৎ নবাংশ কুণ্ডলী, অর্থাৎ D9 কুণ্ডলীতে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কন্যা লগ্নের অধিপতি বুধ, তিনি কিন্তু নবাংশে নিচস্থ হয়েছেন। আরও একবার বলবো, কন্যা লগ্নের অধিপতি বুধ, তিনি কিন্তু নিচস্থ হয়েছেন। ফলে মদন বাবুর জেতার সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও কমেছে। তৃতীয় আমরা দেখতে পাচ্ছি রবি রয়েছে, অর্থাৎ বৃশ্চিকে নবাংশ কুণ্ডলীতে রবি রয়েছে এবং মকরে রাহু অবস্থান করে রয়েছে। ফলে এইখানে কিন্তু বলার জায়গাটা অনেকটাই ইজি হয়ে এলো। রবি যেখানে অবস্থান করবে এবং দশমপতি রবি যেখানে অবস্থান করবে, সেখানে কিন্তু বিজেপি অর্থাৎ দ্বিতীয় দল, তাদের একটা জিতবার সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। লড়াই থাকবে হাড্ডাহাড্ডি, এমন কিছু বিষয় চলতে দেখতে পাওয়া যাবে যেটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না সাধারণ মানুষ। এখানে গোপন শত্রুতা কাজ করতে দেখতে পাওয়া যাবে পজিটিভলি। এবং মদনবাবুর যে সাকসেস, হাউস অফ সাকসেস, সেখানে 11th হাউসে চন্দ্র বসে রয়েছে কেতু যুক্ত হয়ে। ফলে তারা যে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন, অর্থাৎ তাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলা ভোটারদের একটা বড় অংশ তারা পাবেন, সেই মহিলা ভোটারদের নিয়েই কিন্তু এখানে একটা ষড়যন্ত্র দেখতে পাওয়া যাবে বা একটা মুখ ফিরিয়ে নেওয়ার টেন্ডেন্সি, গুপ্ত শত্রুতা বলা যেতে পারে। মানুষ একরকম ভাবছেন, তারা আরেক রকম বুঝছেন, এইটা ঘটবার কিন্তু সম্ভাবনা রয়েছে। আরও একটি বিষয় এই নবাংশ কুণ্ডলীতেই দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হলো কন্যা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু দ্বিতীয় অবস্থান করে রয়েছে। কন্যা লগ্নে শনি দ্বিতীয় অবস্থান করে রয়েছে আর রাহু অবস্থান করে রয়েছে পঞ্চমে। এই কম্বিনেশনের কারণে যারা খুব ক্লোজ, যারা ভলান্টিয়ার, তাদের মধ্যেও কিন্তু একটা বিট্রে করার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যেতে পারে। একটু সাবধান থাকতে হবে এবং প্ল্যানিং এটা কিন্তু খুব জরুরি যদি মদনবাবু জিততে চান।
এরপরে আমরা দেখতে পাবো বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী, তার ক্ষেত্রে কিন্তু রবি অবস্থান করে রয়েছে। অ্যাকর্ডিং টু হোরারি অ্যাস্ট্রোলজি এখানে কিন্তু জিতবার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং তার সপ্তম ভাবে শুক্র সক্ষেত্রী হয়ে রয়েছে, ফলে তার টিমমেটস এবং তার প্রতিপক্ষ তাদের কারণে তার কিন্তু জয়লাভের সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিপক্ষের ভুল এখানে কিন্তু একটা বড় কঠিন বিষয় হয়ে দাঁড়াতে পারে। এরপরে মানস মুখার্জিকে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো রাহু তার লগ্ন মকরে অবস্থান করে রয়েছে D9 কুণ্ডলিতে, তার 7th হাউসে চন্দ্র এবং কেতু, তার থেকেও কিন্তু ভোট কাটার সম্ভাবনা এটা বেশি। বামপন্থী ভোট কমবে, এটা নবাংশ কুণ্ডলী থেকে বুঝতে পারা যাচ্ছে, এবং তার উপরে মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি এটা কিন্তু রয়েছে ওই ঘরটির উপরে। তবে যেহেতু লগ্ন অধিপতি শনি তুঙ্গ হয়ে রয়েছেন, এটা কিন্তু এখানে একটা পাওয়ারফুল লড়াই দেখতে পাওয়া যাবে। তিনি কিন্তু একটা ভালো রকম প্রচেষ্টা চালাবেন এবং জনসংযোগ তৈরির প্রয়াস এটা কিন্তু তীব্রভাবে দেখতে পাওয়া যাবে। তার উপস্থিতি তার দলকে বেশ কিছুটা অ্যাক্টিভ করে তুলতে চেষ্টা করবে। পরিবর্তনের একটা মানসিকতা তিনি তৈরি করবার চেষ্টা করতে গিয়ে সফল হবেন। অনেকটা ইয়ং ভদ্রলোক, আশা করা যায় বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বামপন্থী দলের মধ্যে। তবে আলটিমেটলি ব্যালট বক্সে কিন্তু ভোট কমে যাওয়ার সম্ভাবনা বেশি। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কুণ্ডলী দেখব, সেটি হলো D10 কুণ্ডলী, যাকে আমরা বলি দশাংশ কুণ্ডলী। এই কুণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি কন্যা লগ্নের রেসপেক্টে খেয়াল রাখবেন দ্রেক্কান কুণ্ডলীতে সৃষ্ট যে লগ্ন তাকে আমরা ফাইনালাইজ করব, এবং এই লগ্নটার রেসপেক্টে কিন্তু বাকি কুণ্ডলীর বিচার করব। D10 কুণ্ডলীতে দেখতে পাওয়া যাচ্ছে রবি তুঙ্গ হয়েছে এবং কন্যা লগ্নের অষ্টমে অবস্থান করে রয়েছে, যেটা মোটেও শুভ কম্বিনেশন কিন্তু নয়। এর ওপরে শনির দৃষ্টি রয়েছে এবং শনি অবস্থান করে রয়েছে কন্যা থেকে ষষ্ঠে, ফলে মদনবাবুর ক্ষেত্রে জেতা কিন্তু এবার রীতিমতো কঠিন হতে দেখতে পাওয়া যাবে। চরম এফোর্ট দিতে হবে যদি তিনি জিততে চান, তা সত্ত্বেও তার জেতার সম্ভাবনা কম। অন্যদিকে বৃশ্চিকে কিন্তু চন্দ্র অবস্থান করে রয়েছে নবমপতি নিচস্থ হয়ে, কিন্তু এই নিজভঙ্গ করেছে মঙ্গল, সেও স্বয়ং সেখানে অবস্থান করে রয়েছে। তাহলে D10 কুণ্ডলিতে বৃশ্চিক লগ্নে কিন্তু মঙ্গল রয়েছে আর চন্দ্রের একটা ইম্প্যাক্ট সেখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে একাদশপতি নবমে রয়েছে, ভাগ্য সাপোর্ট করবে এবং সেই সঙ্গে সঙ্গে গ্রোথ রেট সেটাও বেশি। লড়াইতে জিতবার সম্ভাবনা, যুদ্ধ জয়ের সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। বারবার মানুষ একটি প্রশ্ন করছেন, তাহলে আলটিমেটলি কি হবে, পরিবর্তন না প্রত্যাবর্তন? জ্যোতিষ কি বলছে? সূত্রটা খুব সহজ। দশমপতি যদি রাহু যুক্ত হয়ে থাকে, দশম ভাবের সঙ্গে যদি রবি কোনো রকম সম্পর্ক করে, সেই ক্ষেত্রে পরিবর্তন। আর যদি রাহুর পরিবর্তে বৃহস্পতি সম্পর্ক করে, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যাবর্তনের সম্ভাবনা। এই ক্ষেত্রে বিষয়টিকে আমরা জাজ করব D60 কুণ্ডলী থেকে। D60 কুণ্ডলীতে লগ্ন আমাদের কাছে মেষ লগ্ন, এবং মেষের 10th হাউসে বুধ এবং শনি অবস্থান করে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেষ লগ্নেই রাহু এবং চন্দ্র অবস্থান করে রয়েছে। দশমপতি বা দশম ভাবের সঙ্গে সরাসরি কিন্তু রাহুর সম্পর্ক হয়নি, কিন্তু যদি আমরা চন্দ্র সাপেক্ষে বিচার করি, সেই ক্ষেত্রে রাহুর সঙ্গে কিন্তু বৃহস্পতির একটা সম্পর্ক হয়েছে। আর অন্যদিকে রাহু, মঙ্গল এবং বৃহস্পতি এরা ত্রিকোণে অবস্থান করে রয়েছেন। চরম লড়াই দেওয়া সত্ত্বেও কামারহাটিতে কিন্তু পরিবর্তনের একটা সুর বেজে উঠতে পারে। পরিবর্তনের একটা সম্ভাবনা এটা কিন্তু কামারহাটিতে রয়েছে, এবং বিজেপি প্রার্থী তিনি কিন্তু এখানে একটু স্ট্রং পজিশনেই রয়েছেন, পজিটিভলি রয়েছেন। D60 কুণ্ডলীতে কিন্তু অবস্থার কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। D60 কুণ্ডলীতে কন্যায় রবি অবস্থান করে রয়েছেন, এটা পজিটিভ। মদনবাবুর জন্য এটা বেশ পজিটিভ, এবং তার সঙ্গে সঙ্গে দশমপতি অর্থাৎ বুধ তিনি কিন্তু পঞ্চমে রয়েছেন। এর একটা ইন্ডিকেশন রয়েছে তিনি ভেবেই বসে রয়েছেন যে আমি জিতবই, আমি লড়াই করে জিতবই, এরকম একটা মেন্টালিটি তার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই বিষয়টি কিন্তু অতটাও সহজ হবে না। এর একটা ইগো প্রবলেম সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে, এবং এই ইগো প্রবলেমের কারণে সমস্যা বাড়তে পারে। খেয়াল রাখতে হবে লগ্নে রবি কিন্তু এই ক্ষেত্রে খুব পজিটিভ নয়, কারণ রবি কিন্তু দ্বাদশপতি যখন লগ্নে এসে অবস্থান করছে, এটা কিন্তু খুব একটা সুখদায়ক বিষয় নয়। আর জয়কে আমরা যদি তৃতীয়, পঞ্চম এবং একাদশ ভাব থেকে বিচার করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে তৃতীয় ভাবপতি মঙ্গল তিনি অষ্টমে অবস্থান করে রয়েছেন, পঞ্চম ভাবটা স্ট্রং হয়ে রয়েছে, ফলে জিতবেন না এটা কিন্তু আমরা পুরোপুরি বলবো না, 100% জিতবেনই না এটা আমরা বলবো না, কিন্তু জেতার সম্ভাবনা সেটা কিন্তু কম। মদনবাবুকে লড়াই করতে হবে মারাত্মক লেভেলের, কোনো রকম আলস্য, কোনো রকম অশান্তি, অস্থিরতা এগুলোকে সরিয়ে রেখে তীব্র লড়াই করতে হবে। D60 কুণ্ডলীতে বৃশ্চিক অধিপতি মঙ্গল তিনি দশমে অবস্থান করে রয়েছেন এবং একাদশে রবি। D60তে 4th হাউসে শুক্র,
দশমে মঙ্গল, শুক্র মঙ্গলের দৃষ্টি বিনিময় হয়েছে, ফলে এই D60 কুণ্ডলিতেও কিন্তু 2 নম্বর প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বা ইন্ডিকেশন রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ অর প্রবাবিলিটি অফ সাকসেস সেটা কিন্তু বাড়লো বিজেপি প্রার্থীর ক্ষেত্রে, এবং আমাদের এই অ্যাস্ট্রোলজিক্যাল বিচারে আমরা বিজেপি প্রার্থীকেই কিন্তু এই কামারহাটিতে 1 নম্বরে রাখছি। এরপরে আমরা চলে যাব সর্বাষ্টক বর্গের আলোচনায়। সর্বাষ্টক বর্গে আমরা দেখতে পাচ্ছি কন্যা পেয়েছে 24, সেখানে বৃশ্চিক পেয়েছে 28, ফলে কন্যার থেকে বৃশ্চিক অর্থাৎ বিজেপি প্রার্থীর ক্ষেত্রে জিতবার সম্ভাবনা সর্বাষ্টক বর্গেও কিন্তু বেড়েছে। 28-এর মধ্যে 7 নম্বর পেয়েছে বুধের থেকে, ফলে কম বয়সী ভোটার তারা কিন্তু বিজেপিকে প্রচুর ভোট দেবে। কম বয়সী কন্যা ভোটার, মহিলা ভোটার, তাদের কাছ থেকে বিজেপি কিন্তু বেশ হিউজ পরিমাণে ভোট পাবে এবং সেখানে মদনবাবু কিন্তু এগোতে পারছেন না। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে রবি সে কিন্তু কন্যায় দিয়েছে 4 পয়েন্ট এবং বৃশ্চিকে দিয়েছে 5 পয়েন্ট। এই বৃশ্চিকে 5 পয়েন্ট দেওয়ার জন্য যারা অথরিটিতে রয়েছেন অর্থাৎ যারা পাওয়ারে রয়েছেন বা আপনার দলের সদস্য, শাসক দলের সদস্য, তাদেরও একটা অংশকে দেখতে পাওয়া যাবে, তারা কিন্তু অন্তর্ঘাত করবেন এবং বিজেপিতে কিছু লোক ভোট দেবেন, শান্তিতে ভোট দেবেন। সাপোর্ট আসবে কোথা থেকে? বয়স্ক ভোটারদের মধ্যে তৃণমূলের প্রতি একটা আকর্ষণ দেখতে পাওয়া যাবে। বয়স্ক ভোটার বা বয়স্ক মহিলা তারা কিন্তু অবশ্যই তৃণমূলের দিকে এগোবেন। মহিলা ভোটার, অ্যাভারেজ মহিলা ভোটারদেরকে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূলের দিকেই তাদের ঝোঁক বেশি, এটা খেয়াল রাখতে হবে, বিজেপিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং মদন মিত্রবাবু যে দিক থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পাবেন সেটা হলো মোটামুটি যারা আপনাদের দলের সিনিয়র ভোটার রয়েছেন বা আপনাদের যাদেরকে চিহ্নিত করছেন আপনারা সিনিয়র ভোটার হিসেবে, তাদের সাপোর্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। কার জন্য ভাগ্য কতটা সাপোর্টিভ সেটা আমরা খুঁজে বার করবো বিংশোত্তরী দশা থেকে। কেতুর দশা, দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই চলবে। এই শনির অন্তর্দশা কিন্তু অবশ্যই মদনবাবুর জন্য ফেভারেবল। তার সঙ্গে সঙ্গে কেতুর প্রত্যন্তর দশা, এই কেতুর প্রত্যন্তর দশা এটাও কিন্তু মদনবাবুর জন্য খুব একটা ফেভারেবল হচ্ছে না। এটা পরিবর্তনকে ইন্ডিকেট করে এবং কিছু বিষয় ইগনোর করার কারণে, কিছু মতবিরোধ তৈরি হওয়ার কারণে এই অশান্তি বা অস্থিরতা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজের উপরে নিয়ন্ত্রণ সেটাও রাখতে হবে। অগোছালো কথাবার্তা বিরোধিতা এবং বিরোধ সৃষ্টি করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। কেতু কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ এই সময়, ফলে প্রত্যেকের ক্ষেত্রেই কিছু অবাঞ্ছিত ভুল হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। এবার আমরা চলে আসি কাকে কি করতে হবে, কি হতে পারে এদের প্রতিকার। প্রথমেই বলি মদনবাবু, তাকে কিন্তু অবশ্যই দক্ষিণা কালীর পুজো করতে হবে, শনিদেবের আরাধনা এটা অবশ্যই করতে হবে। এটা না করলে পরে কিন্তু তিনি সমস্যায় পড়বেন। অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী, তাকে জোর দিতে হবে প্রচারে, প্রচুরভাবে রবিকে বুস্ট আপ করবার চেষ্টা এটা করতে হবে, রবিকে ওঠাবার চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে। খেয়াল রাখতে হবে মঙ্গল রাহু এই কম্বিনেশন কিন্তু কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। অবশ্যই বন্ধু বান্ধবের উপরে ভরসা রাখবেন, নিজে একদম খেটে প্রচার করা শুরু করুন, যেটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে, যেটা আপনার জন্য ভীষণ সাপোর্টিভ হতে চলেছে। কোন দিন কোন দিকে প্রচার করবেন উভয় প্রার্থীর ক্ষেত্রেই কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এখানে বিভিন্ন জোন ডিভাইড করে ডেট ওয়াইজ প্রচার করলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। অরূপ চৌধুরীকে করতে হবে সূর্যদেবের আরাধনা এবং তার সঙ্গে সঙ্গে ভুবনেশ্বরী হোম, এটা কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে। অন্যদিকে মানস মুখার্জি বাবু, আপনারও কিন্তু জয়লাভের জন্য যদি পুজো পাঠ কিছু করেন সেই ক্ষেত্রে অবশ্যই দক্ষিণা কালী এবং মা বগলামুখী এদের পুজো পাঠ করতে হবে, এদের জন্যই হোমে আহুতি দিতে হবে, এটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। সুতরাং জ্যোতিষ কি বলছে, মদন বাবু কিংবা অরূপ বাবু কিংবা মানস বাবু, কার ভাগ্য কতটা সুপ্রসন্ন হবে, গণদেবতা কার প্রতি আশীর্বাদ পোষণ করবেন, জ্যোতিষ কি বলছে বা সাধারণ জ্যোতিষ কি বলছে, তার একটা ভবিষ্যৎ বার্তা আমি প্রকাশ করবার চেষ্টা করলাম। আমার কাছে না তো কারোর ডেট অফ বার্থ আছে, না তো কারোর টাইম রয়েছে, কিন্তু তা সত্ত্বেও অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাকআপ, কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন তত্ত্বের ভিত্তিতে আমরা একটা ব্যাখ্যা করবার চেষ্টা করলাম। অনেকেই এটাকে পলিটিক্যাল রং চড়াবেন, তাতে আমার তো কিছু করার নেই, চড়াতেই পারেন। অনেকে আবার এই বিষয়গুলিকে নিয়ে কিছু বিকৃত মন্তব্য করবেন, তাতেও সত্যি আমার কিছু করার নেই। তো যাই হোক না কেন, প্রত্যেক প্রার্থীর জন্য রইল শুভ কামনা। আপনারা জিতুন, যেই জিতবেন অন্যদের সঙ্গে সৌহার্দ্য পোষণ করুন এবং সার্বিকভাবে বাংলার জনগণ, আমরা সাধারণ মানুষ, আমাদের একটু ভালো করবার চেষ্টা করুন, আমাদের জন্য একটু ভাবুন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই বিষয়গুলি খুব টাফ সিচুয়েশনে রয়েছে পশ্চিমবঙ্গ। এই জায়গাটা থেকে যেই আসুন না কেন, প্রত্যাবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে, যাই হোক না কেন সেটা বড় কথা নয়, কিন্তু
আপনারা মানুষের কথা একটু ভাবুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।